পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অনির্বাণ এবং চারুলতা মুখার্জির কেস থেকে মিস্টার অভিনব মুখার্জিকে সসম্মানে রেহাই দেওয়া হলো। শস্যের মধ্যে ভূত না থাকলে এটা কখনো করা সম্ভব নয়। তার মানে থানার ভেতরেই কেউ আছে। আমি আপনাকে 15 দিন সময় দিচ্ছি সোহিনী। এই রাজ্যে সাফাই অভিযান শুরু করবেন। এই বাংলাকে গুছিয়ে সারা ভারতের সেরা বাংলা করে তুলবো আমি। সম্রাট, সম্রাট এভাবে চলে যেও না। মাথা গরম করে কোনো ডিসিশন নিতে নেই সম্রাট। দিদিভাই তুই সম্রাটটাকে একবার বোঝা না। ওকে বোঝানোর মতো মুখ আমার নেই পূজা। তোমরা চলে যাচ্ছ? বাড়ি ছেড়ে চলে যাচ্ছে দিদিভাই, কারো কোনো কথাই শুনছে না। দুর্গা, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কেন এই ধরনের সিদ্ধান্ত নিয়েছি। সম্রাটদা, অপমানিত তুমি আগে হওনি? এতটা গায়ে লাগেনি কখনো। সম্রাটদা, আমি আর অনিত তখনই তোমাকে বোঝানোর চেষ্টা করেছিলাম। ওই জায়গাটাই ওরকম নিষ্ঠুর, আবেগহীন। তোমার সব থেকে দুর্বল জায়গাটা নিয়ে ওরা কাটাছেঁড়া করবে। তুমি জানো, অনেকেও সেম ভাবে অপমান করার চেষ্টা করেছিল। ও রিঅ্যাক্ট করে ফেলেছিল, কিন্তু ও তো বাড়ি ছেড়ে চলে যাচ্ছে না। আর বাড়ি ছেড়ে চলে যাওয়াটা কোনো সমাধান নয়। ব্যাপারটা যদি শুধু কোর্টরুমের মধ্যে সীমাবদ্ধ থাকতো না দুর্গা, তাহলে আমরা এত বড় ডিসিশনটা নিতাম না। আজ বাড়িতে যেটা হয়েছে, তারপর কি হয়েছে? কি হয়েছে এখানে? মেজমা সম্রাটদার সাথে খুব খারাপভাবে কথা বলেছে। শুধু খারাপভাবে কথা নয়, সম্রাটদাকে অপমান করেছে। সম্রাটদা, আমি তোমার খারাপ লাগাটা বুঝতে পারছি সম্রাটদা, কারণ এরকম অভিজ্ঞতা আমারও কিছু কম নয়। এরকম খারাপ লাগাগুলো যদি আমরা মনে পুষে রাখি তাহলে আমাদেরই ক্ষতি। আমি এসব নিয়ে আর ভাবতে চাই না দুর্গা। আমরা এখানে থেকে নিজেরাই নিজেদের ক্ষতি করেছি। সম্রাটদা, এরকম ভাবলে তো আমারও এখানে থাকার কথা না। কেন আছি এ বাড়িতে আমি? এ বাড়িতে তো আমি কম অপমানিত হইনি। তুমি খুব ভালো করে জানো কি কি কষ্ট সহ্য করেছি আমি। আমার কষ্ট হয়নি? হয়েছে সম্রাটদা। বরং ওনাদের প্রত্যেকটা অন্যায়, প্রত্যেকটা অপমান আমাকে আরো শক্তি দিয়েছে। হ্যাঁ, ভুল তুমি আগে করেছো, কিন্তু আজ যেটা করেছো সেটা সত্যের পক্ষে, ন্যায়ের জন্য লড়াই। আর সেটা করতে গিয়ে আজ কোর্টে এত লোকের সামনে অপমানিত হয়ে ফিরেছে এই মানুষটা। রিয়াদি, রিয়াদি, সত্যের পথটা কতটা কঠিন তুমি সেটা খুব ভালো করে জানো। সম্রাটদা আজ এই কাজটা করেছে, তোমার তাতে গর্ব হচ্ছে না? হ্যাঁ, অনেক খারাপ লাগা আছে, কিন্তু ভালো লাগাটাও অনেকটা বেশি। সত্যি সম্রাটদা, আজ যেটা তুমি করেছো তাতে আমি তোমাকে আবার নতুন করে চিনলাম। মনে মনে ক্ষোভ আমরা অনেকেই পুষে রাখি, কিন্তু সময় মতো মাথা উঁচু করে সৎ সাহস নিয়ে সত্যি কথা বলতে পারে কজন? ঠিক কথা। আমরা তো এতদিন শুধুমাত্র সব অপমান মুখ বুজে সহ্য করে রেখেছি, কিন্তু প্রতিবাদটা একমাত্র দুর্গা করেছে। আর সেই কাজটা করেছো তুমিও। এই জন্য আমি তোমাকে কুর্নিশ করি। তোমার প্রতি শ্রদ্ধা আমার আরো বেড়ে গেল। সম্রাটদা, আজ রিয়াদি তোমার পাশে আছে তোমার এই সৎ সাহসের জন্য। কোর্টে কে কি বললো, কে একটা ডাক্তারি রিপোর্ট পেশ করলো, তাতে তুমি এত পাত্তা দিচ্ছ কেন? সত্যি বলছি সম্রাটদা, আজ গর্ব হচ্ছে তোমার জন্য। যদি বলে তোমার মাথা খারাপের জন্য তুমি এই সমস্ত কাজ করেছো, তাহলে আমি বলবো কোটি কোটি মানুষের এরকম মাথা খারাপ হোক।
অন্তত অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস দেখাক তারা। দুর্গা, তোমার মতো করে আমার মা বাবা বোধহয় আমাকে বোঝেনি কোনোদিন। আমাকে সবসময় ভয় পেয়েছে। এত যত্ন করে সহানুভূতি নিয়ে কখনো কিছু বুঝিয়ে বলেনি দুর্গা। আমার মাথা খারাপ হোক আর যাই হোক, আমি তোমার কথা দিচ্ছি দুর্গা, আমি তোমার জন্য সব করবো, সব। সত্যি বলছো তো? কি প্রমাণ চাও বলো? আমার সাথে এসো। তাহলে কথা দাও, তোমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না। তোমরা এখানে আছো বলে তো আমি এখানে আছি। তোমরাই তো আমার শক্তি, আমার জোর। আমরা সবাই সবার পাশে থাকবো সব সময়। কথা দাও। গুঞ্জন, কি ব্যাপার বলো তো? সকাল থেকে এরকম চুপ করে বসে আছো, এতবার করে জিজ্ঞাসা করছি, কিছুই বলছো না। কি হয়েছে প্লিজ বলবে আমায়? ড্যাড, আমার সাথে মিহিরের এনগেজমেন্টটা ঠিক কতদিন আগে ঠিক হয়েছিল? আমি ঠিক বুঝতে পারলাম না, তুমি হঠাৎ এই প্রশ্নটা করছো আমাকে। বলো না, আন্দাজ। আন্দাজ এই বছর দুয়েক হবে। 2 বছর, অনেকটা সময়। আর এই সময়টা আমি ওই রিলেশনশিপটার পেছনে দিয়ে নষ্ট করেছি, এটা জেনেও যে রিলেশনশিপটা কোনো ফিউচার নেই, শুধুমাত্র আমার ইগোর জন্য। গুঞ্জন গুঞ্জন গুঞ্জন, শান্ত হও। দেখো দেখো, আমি বুঝতে পেরেছি যে তোমার মিহিরের ব্যাপারটা এখন ক্লোজড, একদম ক্লোজ চ্যাপ্টার। আর সেটা যাতে তোমার মনে না আসে তার জন্য আমি 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 কথা দিচ্ছি, আমি অন্য ব্যবস্থা করবো, আই প্রমিস। আর কিছু করার দরকার নেই ড্যাড। রিভেঞ্জ নেওয়ার জন্য অনেক ভাবনা চিন্তা আমি হারিয়ে ফেলেছিলাম, কিন্তু তারপর ভাবতে গিয়ে বুঝতে পেরেছি মিহিরের কাছে কেন চারুলতা এগিয়েছিল। আমি হয়তো ভালো স্কুলে পড়েছি, ফার্স্ট হওয়ার জন্য যা যা করা দরকার তুমি তাই তাই করেছো। ডান্স, খেলাধুলো, গান সব কিছুতে আমি এগিয়েছিলাম, কিন্তু একটা ব্যাপারে আমি পিছিয়েছিলাম, মানুষ হওয়াতে। ও দিদি ভাই, আজকের দিনটা না দারুণ, বুঝলে? শুনলাম দাদা 70রা সব কোর্টে একেবারে নাকানি চোবানি খেয়েছে। আরে বাবা, আমি তো জানতাম যে এটাই হবে। হ্যাঁ, শেষ হাসিটা আমার দাদাই হাসবেন। আচ্ছা, এত কি সহজ ওরকম একটা পোর খাওয়া পলিটিশিয়ানের সঙ্গে এটে ওঠা? বুঝলে, কতজন কত কিছু মনের মধ্যে পুষে রেখেছিল, দাদা একেবারে সবার মুখ বন্ধ করে দিয়েছেন। আমি তো শুধু অপেক্ষা করে আছি কোর্টে কখন ওনাকে নির্দোষ প্রমাণ করবে। সেটা তো এখন শুধু সময়ের অপেক্ষা। দেখ নিজ, অন্যায় উনি অনেক করেছেন, সে পাপ পুণ্যের বিচার করার জন্য তো ঈশ্বর আছেন। আমার কথা হলো, সবাই কেন ওনাকে দোষী সাব্যস্ত করার জন্য উঠে পড়ে লেগেছে? নিজেদের লোকের কাছে তো এটা আশা করা যায় না, বল? দেখো দিদি ভাই, দুর্গাকে আমরা যতই নিজেদের লোক ভাবি না কেন, আর ও নিজের মুখে যতই আমাদের একজন এটা বলুক না কেন, মনের মধ্যে ক্ষোভ পুষে রেখে কখনো পরিবারের একজন হওয়া যায় না গো। আমি এসব নিয়ে আর ভাবতে চাই না মিজু। আমি শুধু চাই মিহিরের এই বিপদের দিনে উনি যেন ভালোই ভালোই বাড়ি ফিরে আসেন। মিহিরের তো জ্ঞান ফিরেছে দিদি ভাই, সে খবর তো আমরা পেয়েছি, কিন্তু এখন আমার টেনশন হচ্ছে দাদাকে নিয়ে।
লোকটা বাড়ি ফিরে এলে আবার নতুন করে কোনো সমস্যায় ফেলার চেষ্টা না করা হয় ওনাকে। হ্যাঁ, আর শুধু তো দুর্গা ওনার পেছনে পড়ে নেই, বাড়ি শুধু সবাই, তোমার ছেলে, তোমার মেয়ে, সবাই মিলে এই ব্যাপারটা ইন্ধন যোগাচ্ছে, এমনকি তোমার জামাইটা পর্যন্ত। সম্রাট? হ্যাঁ। ও তুমি জানো না? না, ও আজ কোর্টে গেছিল। কই না তো। শুধু কোর্টে যায়নি, কোর্টে গেছিল দাদার বিরুদ্ধে সাক্ষ্য দিতে। কি বলছিস কি তুই? হ্যাঁ গো, হ্যাঁ। তবে জাজ কিন্তু ওর কোনো কথাই শোনেনি, বলেছেন ওর মাথা খারাপ, ও বদ্ধ উন্মাদ, তাই ওর সাক্ষ্যের কোনো মূল্য নেই। যাক, ও বাঁচা গেছে। দাদা সময় মতো ব্যাপারটা সবার সামনে এনেছে। ভাগ্যিস। দাদা আজকে একটা দারুণ কাজ করেছে। ভরা কোটে সম্রাটকে মাথা খারাপ প্রমাণ করে দাদা দারুণ কাজ করেছে। আরে বাবা, মাথা খারাপ এটা প্রমাণ করার কি আছে? যা মাথা যে ওর খারাপ এটা তো সবাই জানে। ওর মাথা এতটাও খারাপ নয় মেজদি, তাহলে ওইভাবে সাক্ষ্য দিতে যেত না। তুই সম্রাটের হয়ে কথা বলছিস চুনা? জামাই হয়ে যে শ্বশুরের নামই নিন্দে করতে যায় কোর্টে, তাকে বর্দি, ও তো নিন্দা করতে যায়নি, ও সত্যিটা বলতে গিয়েছিল, আর তার মূল্য তাকে দিতেও হয়েছে। তুমি একবার বলো তো, বাড়ির জামাই কোর্টে গিয়ে মাথা খারাপ প্রমাণিত হয়েছে, এতে দাদা আর আমাদের বাড়ির সম্মান বেঁচেছে তো। আর তোমাদেরকে একটা রিকোয়েস্ট, কেউ যদি কিছু ভালো করে না, তোমরা প্লিজ সেটাকে অ্যাপ্রিসিয়েট করো, এভাবে ব্যঙ্গ করো না। আচ্ছা মিসি, তোমার খুব আনন্দ হচ্ছে তাই না? তোমার কথা মতো আমি ধরে নিলাম যে সম্রাটের মাথার ঠিক নেই, উচিত অনুচিত বিবেচনা বোধ নেই, কিন্তু তোমার তো আছে, তোমার মাথার ঠিক আছে, উচিত অনুচিত বিবেচনা বোধ আছে। তুমি একটু বলো তো যে এই সিচুয়েশনে তোমার ঠিক কি করা উচিত ছিল? মাসি, মাকে ঘরে দেখলাম না, মা কোথায় গেছে গো? মা তো একটু বেরিয়েছে, পুজো দিতে গেছেন মন্দিরে। পুজো দিতে? এত সকাল সকাল? সারাক্ষণ বাড়িতে বসে বসে খারাপ খারাপ চিন্তা করছে, তার চেয়ে বাবা ঠাকুরের কাছে গিয়ে পুজো দিয়ে যদি একটু হালকা হয়ে আসে তো আসুক না। তবে আমার মনে হয় বড়বাবু আর বড় দাদা বাবুর মঙ্গল কামনাতেই মা পুজো দিতে গেছেন। ছোট বৌদিমণি, আচ্ছা আজ কি বড়বাবুর ফেরার কোনো ব্যাপার আছে? ছোট বৌদিমণি, হ্যাঁ, কিছু বললে? তুমি কি কিছু নিয়ে চিন্তা করছো? এবার না না, আচ্ছা কোন মন্দিরে গেছেন মা? মা তো যেখানে যান সেখানেই গেছেন। ছোট বৌদিমণি, আমি যাই একটু রান্নাঘরের দিকটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ। হঠাৎ কি হলো তোমার? সাত সকালে শাশুড়ি মায়ের খোঁজ করছো? এতদিন তো শ্বশুর মশাইকে জেল খাটানোর চিন্তায় সে বেচারি কেমন আছে, তার মনের উপর দিয়ে কি যাচ্ছে, কিছু মাথাতেই ছিল না তোমার। আমি যতই ব্যস্ত থাকি না কেন মেজো মা, আমি কিন্তু সবার খোঁজ রাখি। দুর্গা, খোঁজ রাখা আর খোঁজ নেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমি এরকম সাত সকালে দিদিভাইকে স্মরণ করছো, তাই দেখে একটু অবাকই হলাম। সকাল সকাল গুরুজনদের স্মরণ করলে দিনটা ভালো যায়। এই দেখুন না, আজ যেমন আপনার দিনটা খারাপ যাবে, কিন্তু আমি সরি মেজো মা, আমি তার জন্য কিচ্ছু করতে পারবো না। মানে আমার দিন খারাপ যাবে এটা তুমি বুঝছো কি করে? খুব সহজ একটা অঙ্ক। আমার দিন ভালো গেলে কি আপনার দিন ভালো যেতে পারে মেজো মা? ও, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার ভালো দিন আসতে চলেছে, তাই তো? বলতে চাইছি না, বলছি। দেখা যাক।
অকারণ কিছুটা সময় নষ্ট হলো। মায়ের সাথে ইমিডিয়েট দেখা করাটা খুব জরুরি। এই তো বেশ ফিট লাগছে আপনাকে। আপনি এখন না ড্রেসিং করবেন তাই তো? হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমি এখন আসছি। এ কি, আপনি কোথায় যাচ্ছেন? ওনার ড্রেসিংয়ে তো আপনিও হেল্প করেন আমায়। না না, আসলে আমার এখন একটা কাজ রয়েছে, আমি আসছি আবার পরে। একটা কথা বলবো মিস্টার মুখার্জি, আপনি খুব লাকি। গুলি লেগেও বেঁচে গেছি বলে বলছে। আপনি খুব ভাগ্য করে ওনার মতন একজন ওয়াইফ। কোথায় একটার পর একটা অন্যায় করে গেছি আমি। না না, আর না। তুমি তুমি এখানে এসেছো? নিজেই তো ভগবানের জায়গায় পৌঁছে গেছো এখন। সেটা ভাবার ধৃষ্টতাও আমার নেই না। সকাল সকাল মন্দিরে এসেছেন শুনে আমিও চলে এলাম আপনার সাথে দেখা করতে। তা ভগবানের কাছে কি চাইলেন মা? কি চাইতে পারি বলে তোমার মনে হয় দুর্গা? নিজের জন্য আমার কোনোদিনই কিছু চাওয়ার ছিল না। আমি শুধু আমার পরিবারের তছনছ হওয়াটা আটকাতে চাই। আমি চাই তোমার সুবুদ্ধি হোক। এই মরণ খেলা বন্ধ করো তুমি। অন্যায়ের প্রতিকার হোক, দোষীরা শাস্তি পাক, এটা কেন চান না আপনি? কারণ আমি তোমার মতন নই দুর্গা। কাউকে কষ্ট দিয়ে, শাস্তি দিয়ে আমি ভালো থাকতে পারি না। আমি এখানে এসেছি আমার ছেলের আরোগ্য কামনা করতে আর আমার পরিবারের মঙ্গল কামনা করতে। আপনার কি মনে হয় মা, অভিরূপ মুখার্জি বাড়িতে ফিরে এলে আপনার পরিবারের মঙ্গল হবে? উনি আমার স্বামী, এই সূর্য তরুণের হত্যাকর্তা, বিধাতা। উনি বিধাতা নন মা, আপনি ওনাকে বিধাতা ভাবেন, তৈরি করেছেন। আপনি জানেন ওনার সবকিছু ভুল, তা জানা সত্ত্বেও আপনি বিশ্বাস করেন না। ওনাকে ভগবানের মতো পুজো করেন, ওনার পা ধোয়া জল খান। আপনি যদি ওনাকে মানুষ বলে ভাবতেন তাহলে আজ আমাকে ভুল বুঝতেন না। আপনার এই বিশ্বাস আপনাকে নিজের ছেলে মেয়ের কাছ থেকে দূরে সরিয়ে দিচ্ছে মা। হ্যাঁ, ওরা আপনাকে ভালোবাসে, কিন্তু কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছে। যেখানে আপনার ওদের পাশে থাকা উচিত ছিল, ওদের রক্ষা করা উচিত ছিল, সেখানে আপনি চুপ করে থেকেছেন। রিয়াদি প্রতিবাদ করেছিল, মুখ খুলেছিল, কিন্তু তার শাস্তি দেখুন, সম্রাট দার সাথে বিয়ে। তখনও আপনি চুপ করেছিলেন না। আপনি চাইলে পারতেন না এই বিয়েটা আটকাতে? আমি চেষ্টা করিনি, কে বলো তোমায়? কিন্তু সেই চেষ্টাটা কোনো কাজেই লাগলো না।
কারণ আপনার ভগবানের সিদ্ধান্ত ছিল এটা। আর ভগবানের তো কোনো কিছুতেই কোনো পাপ নেই। বাড়ির বড় বউ মানে আমার দিদিয়াকে খুন করার চেষ্টা করা হলো, তখনও আপনি চুপ ছিলেন। আমার বহুবার উনি ক্ষতি করার চেষ্টা করেছেন, আমাকে কিডন্যাপ করিয়েছেন, আমাকে মারতে চেয়েছেন। তারপরেও কিন্তু আমি হয়েছি আপনার সংসারের অশান্তির কারণ। তবে আমি দেখেছি আপনাকে ঘর ভর্তি লোকের সামনে আপনি মিহিরদার হাতে সিঁদুর তুলে দিয়েছিলেন দিদিয়াকে বিয়ে করার জন্য। কৌটোটা নে আর সবার সামনে ওর মাথায় সিঁদুর তুলে দে। আমার বিশ্বাস আপনি চাইলে অনেক কিছু করতে পারেন মা। এসব কথা তুমি কেন বলছো আমায়? কি চাও? মা আমি চাই আপনি অন্ধবিশ্বাসের খোলস থেকে বেরিয়ে আসুন, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে সামিল হন। মা মা আজ আমাদের সবার আপনাকে খুব প্রয়োজন। এত বড় দল পাকিয়ে হচ্ছে না তোমার? এখন আমাকে দরকার। অন্যায় সহ্য করাটাও যে কত বড় একটা অন্যায় সেটা আপনি খুব ভালো করে জানেন মা। এত ভক্তি নিষ্ঠা ভরে যে মায়ের পুজো করেন তার কাছেও কি আপনার পাপ জমা হচ্ছে না মা? এই প্রশ্নগুলো উনিও একদিন করবেন আপনাকে, তখন কি উত্তর দেবেন?